নমস্কার বন্ধুরা। ক্রিয়েটিভিটি, মাইন্ডফুলনেস অ্যান্ড ওয়েলবিং উইথ শুভমিতা এই চ্যানেলে আমি শুভমিতা আপনাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলে গত 2-3 বছর ধরে আমি চেষ্টা করছি কিছু এমন প্রোগ্রাম রাখতে যেটা আমাদের রোজের যে দৈনন্দিন জীবনে চলা সেটাকে একটু সহজ করে। কারণ আমরা তো প্রতিনিয়ত বিভিন্নভাবে আহ, অনেক রকমের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, এবং সবসময় যে আমরা ভালো থাকছি তা নয়। রাদার বলতে পারি অধিকাংশ সময় এরকম হচ্ছে যে ঠিক মনটা ভালো থাকছে না, নয় শরীরটা ভালো থাকছে না, কোনো না কোনোভাবে ভালো না থাকার একটা বার্তা, একটা বাতাবরণ তৈরি হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমি যেটুকু সম্ভব আমার নিজের জীবনের যা অভিজ্ঞতা, যা পড়াশোনা, যা কাজকর্ম, সেই দিয়ে যদি কিছু এমন প্রোগ্রাম আপনাদের সামনে আনতে পারি যেটা আপনাদের চলার পথে একটু আহ অন্য রকমের মাত্রা যোগ করতে পারে, তাহলে সেটার চেষ্টা আমার করা উচিত। তো সেইখান থেকে আমি 2022-এ একটা অনুষ্ঠান শুরু করেছিলাম, মন নিয়ে দু চার কথা। এবং সেই অনুষ্ঠানে আমার সাথে সবসময় যিনি ছিলেন প্রথম থেকে এবং এখনো তিনিই আছেন, আমাদের কলকাতার খুবই নামকরা এবং সিনিয়র একজন কাউন্সিলর, ডক্টর অমিত চক্রবর্তী। তাকে আমি সবসময় আমার প্রোগ্রামে পেয়েছি। মাঝে একটা বছর আমরা আহ ঠিক সময় করে উঠতে পারিনি, তো আমরা এই বছর আবার শুরু করছি আমাদের অনুষ্ঠান। এবং আজকে আমরা কথা বলছি আহ, যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের সামনে আসছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, অক্টোবরের 10 তারিখ। এটাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিভিন্ন মেন্টাল হেলথ অর্গানাইজেশন, মূলত বাইরের আমেরিকা এবং ইউরোপ এবং ইউকে বেসড কিছু অর্গানাইজেশন, তারা একসাথে মিলে এই দিনটিকে পালন করে। এবং প্রত্যেক বছর এদের একটি থিম থাকে। এবারের থিম হচ্ছে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এবং তার সাথে জড়িয়ে সুরক্ষা এবং নিরাপত্তা। প্রথম দিন যখন আমি এইটা দেখতে পাই, আমার মনে হয়েছিল কেন জানি না যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বোধহয় শুধু আমাদের ভারতের দিকে চোখ রেখেই এবারের থিম এটা করেছে। কিন্তু তারপরে বেশ কিছু পড়াশোনা করে দেখলাম যে না, বিশ্বব্যাপী এটা একটা সমস্যার জায়গায় এসে দাঁড়িয়েছে, যে মানে ওয়ার্ল্ড ওয়াইড এই কাজের ক্ষেত্রে মানুষের একটা কমফর্টের জায়গাটা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। তো সেইখান থেকেই আমরা আজকে কথা বলবো ডক্টর অমিত চক্রবর্তীর সাথে, তার অভিজ্ঞতা এবং তিনি আমাদের সাথে সাজেশন হিসেবে কি ভাগ করে নিতে চান। ওয়েলকাম ডক্টর চক্রবর্তী। ধন্যবাদ তোমাকে শুভমিতা। আম, হ্যাঁ, তুমি বলো। আমি আমাদের তো বিষয়টা তুমি বলছোই, আজকে আমরা ওয়ার্ল্ড মেন্টাল হ্যাঁ। হেলথ যেটা তার যে থিম, যেটা তুমি বললে সেফটি সিকিউরিটি, আমি এভাবে বলছি মেন্টাল হেলথ, যেটা আমাদের মানে হুম। কাজের জায়গায় যে মেন্টাল হেলথ, তারই দিক থেকে আলোচনা হচ্ছে এবং এটাকে একটা থিম হিসেবে রাখা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা গত 3-4 দশকে আস্তে আস্তে এই যে হুম। মানসিক স্বাস্থ্য, এইটার গুরুত্বের জায়গাটা তো অনেক বেড়েছে। এটা হতো না যদি এইভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো না হতো। আমরা সত্যি এখন থেকে 4 দশক আগেও মেন্টাল হেলথ বললে কেউ কিছু বুঝতেই পারতো না। মানে হেলথ বলতে তো শরীরটাকেই বোঝায়, আর শরীরের অসুখ বিসুখকে বোঝায়। হ্যাঁ, অল্প কিছু লোক মানসিক অসুখে ভোগেন, কিন্তু সেটা একটা যেন ব্যাপক কিছু নয়, এবং সেটা সবার যে খুব চিন্তার বিষয় তা নয়, এরকম একটা মনে করা হতো। তা যে নয়, মানে একেবারেই শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য, এইটা একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে ওতপ্রোতভাবে গেছে। মানে জড়িত। হুম। ইকুয়ালি ইফ নট মোর ইম্পর্টেন্ট, মানে এরকম ব্যাপার যে মনের দিকটাও খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের শরীর খারাপের দিকে আমাদের অনেক রকম শরীর খারাপ তা আসলে মন খারাপের জন্যই হয়, মন ঠিক না হুম। থাকার জন্যই হয়। আবার শরীরের অসুখগুলো আমাদের মানসিক ভাবেও বিপর্যস্ত করে। নানা ধরনের মানসিক, যেগুলো আমরা বলি তোমার আহ সে অবসাদ থেকে শুরু করে উৎকণ্ঠার স্ট্রেস, এগুলো তৈরি করে। তো সেইগুলো মাথায় রেখে ডেফিনেটলি এই যে বেশ কয়েক দশক ধরে মেন্টাল হেলথ, মানে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে বলে একটা দিন, ইনফ্যাক্ট তার আগের একটা সপ্তাহকে উইক হিসেবেও দেখা হয়, মেন্টাল হেলথ উইক। এবং সেটা ডেফিনেটলি ইউরোপ আমেরিকা তো বটেই, আমার মনে হয় আমাদের দেশেও এটা নিয়ে অন্তত যারা মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত তারা এটাকে এটার সম্পর্কে একটু অবহিত হচ্ছে, খতিয়ে অন্তত দেখেন। একটা দিন এটা নিয়ে হুম। কথাবার্তা হওয়া, নিজেদের মধ্যে আলোচনা হওয়া। আর এবছরে তুমি যেরকম বললে, আমারও তোমার কথা আমি মনে হচ্ছে যে যেন এবার আমাদের দেশে যেহেতু একটা বড় ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমরা সবাই
একেবারে ভীষণভাবে বিপর্যস্ত। আমাদের মানে কাজের জায়গায় একটা হসপিটালে আমাদের একটি মেয়ে, সে আহ তাকে এই ধরনের নির্যাতিতা হয়ে তাকে মেরে ফেলা হয়েছে। তো এই যে জায়গাটা, তার ফলে মানসিক স্বাস্থ্যের জায়গাটা ওয়ার্ক প্লেসে, মানে কাজের জায়গায় মানসিক স্বাস্থ্য, এটা একটা খুব বড় জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং আমরা এখন শুনতে পাচ্ছি যে ডাক্তারদের, শুধু ডাক্তারই নয়, আজকে বহু পেশার ক্ষেত্রে এই যে মানুষ খুব মানে অসুবিধের মধ্যে থাকে তাদের, হুম। যেমন আমরা এখন কালচার কথাটা খুব বলছে সবাই মিলে, সব জায়গাতেই নাকি ভীষণ লোকে একটা মানে থ্রেটের মধ্যে, একটা একটা উৎকণ্ঠার মধ্যে তাদের দিন কাটাতে হয়। কারণ লোকে তাদের 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 মানে যে থ্রেটটা তাদের দেয়, তাদের ক্ষতি করার যে কথাগুলো বলে, সেগুলো যে মানুষকে কত অসহায় অবস্থায় রাখে, তার ফলে যে তাদের কি অবস্থা হয়, তারা যে সত্যি সত্যি একটা বিপর্যস্ত অবস্থা থাকে সেটা আমরা, এবং সেখানে সেদিক থেকে দেখলে মনে হচ্ছে এটা যেন খুব বিফিটিং আমাদের আমাদের দেশের কন্টেক্সটে। কিন্তু তা তো নয় আসলে, এটা তো সামগ্রিক ভাবে একটা বিষয়, প্রত্যেকবারই এক একটা থিম নেওয়া হয়। তো আমরা সত্যি সত্যি ওয়ার্ক প্লেসে যে স্ট্রেস, সেগুলো নিয়ে আলোচনা করি। তোমার যদি স্পেসিফিক্যালি কিছু জানার থাকে আমাকে বলো, আমরা সেগুলো নিয়ে একটু একটু করে এগোই তাহলে। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। অ্যাকচুয়ালি আপনি যে ইনসিডেন্টটার কথা বললেন সেটা নিয়ে তো সত্যি আমরা সবাই ভীষণভাবেই ডিস্টার্বড, অ্যাংশাস এবং ওয়ারিড, মানে এটার কি হতে চলেছে। আমি শুধু এর সাথে আরো দুটো ঘটনা বলি। একটা হচ্ছে রিসেন্টলি ঘটে গেছে পুনেতে, একটি খুবই অল্প বয়সী, আহ বোধহয় 25 বা 26, বা যাই হোক ওই আমাদের সোকল জেন জি যাদের বলা হচ্ছে, তাদের একটি মেয়ে পুনেতে একটি বেসরকারি সংস্থায় কাজ করছিল, এবং আম, তিনি মেয়েটি আর কি মারা গেছেন। এবং তার বাবা মায়ের বক্তব্য ছিল যে বক্তব্য এটাই, এবং তারা এটাকে নিয়ে লিগালি প্রসিড করছে যে মেয়েটির ওপর নাকি অর্গানাইজেশন থেকে একটা হিউজ প্রেশার দেওয়া হতো, ওয়ার্ক প্রেশার। এবং মেয়েটি মাত্র 4 মাস হয়েছে সেই অর্গানাইজেশনের সাথে জয়েন করেছে, অর্থাৎ খুব যে একটা বড় একটা ম্যানেজেরিয়াল পোস্টে মেয়েটি ছিল বা বহুদিনের একটা রেসপন্সিবল ওয়ার্কার, সেরকম কিছু না। জাস্ট ফ্রেশার হিসেবে ঢুকে তার এই যে মেন্টাল স্ট্রেসের জায়গাটা তৈরি হলো, এবং তারপরে পরেই আরো কিছু খবর যা হয় যে একটা খবর উঠলে তখন সবাই বলার একটা প্ল্যাটফর্ম পায়। এবং আমি দেখলাম তার কিছুদিন পরে নর্থ ইন্ডিয়াতেও একটা ঘটনা ঘটলো, সেখানেও দেখা গেল কাজের জায়গায়, ওয়ার্ক প্লেসে, একটি বেসরকারি ব্যাংকে একজন মহিলা কাজ করতে করতে তার সিভিএ মানে হার্ট অ্যাটাক হয়, এবং তিনিও যেটা শোনা যাচ্ছে যে আর সার্ভাইভ করেন। তো এই যে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক যেমন আরজি করের ইনসিডেন্টে আমরা সেফটি সিকিউরিটির কথা বলছি, সেগুলো যেমন আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি যে ইয়েস, মানে এটা একেবারেই সর্বজন, মানে সবাই অ্যাকসেপ্ট করছি যে এখানে সেফটি বা সিকিউরিটি লঙ্ঘিত হয়েছে। কিন্তু এই যে সাইলেন্ট জায়গাগুলো, যেখানে তো ক্রমাগত অর্গানাইজেশনে হায়ারার্কিক্যালি বা বিভিন্নভাবে একজনকে স্ট্রেসের মধ্যে ফেলা হচ্ছে, এবং স্ট্রেস তো একটা সাবজেক্টিভ ফিলিং, একটা সাবজেক্টিভ পারসেপশন। আমার কাছে যেটা স্ট্রেসফুল সেটা অন্যের কাছে নাই হতে পারে। এবার সেইখানে দাঁড়িয়ে আপনি একটু আমাদের বলুন যে অ্যাজ আ পার্সন আমরা কি করে আমাদের লিমিটটাকে সেট করবো, যে কোথা কিসের পরে গিয়ে আমরা না বলবো বা আমরা ঘুরে দাঁড়াবো। এবং অ্যাজ অ্যান অর্গানাইজেশনাল লিডার, সেই লিডারের কিভাবে এইটাকে অ্যাসেস করা উচিত, যে কার কাছে কতটা অ্যাসাইনমেন্ট স্ট্রেসফুল হতে পারে, বা তার মানে আমি কিভাবে সেটাকে দেখবো অ্যাজ অ্যান এমপ্লয়ি বা অ্যাজ অ্যান এমপ্লয়ার, সেইটা যদি আপনি একটু বলেন। দেখো, আমি একটা কথা বলি, তুমি যে ইনস্ট্যান্স গুলো দিলে সেখানে তো সত্যি সত্যি আমরা যেটাকে জেন্ডার ডিসক্রিমিনেশন বলি, সেই জায়গাটা তো প্রবল। আমার এই পিতৃতান্ত্রিক সমাজ, এখানে একটা মেয়েকে প্রতিটা পদেই হ্যারাসমেন্টের মধ্যে যেতে হয়, শুধু মেয়ে হয়েছে বলে, মেয়ে হয়ে জন্মেছে বলে। এবং এবং যেহেতু শুধু আমাদের মেয়ে নয়, মানে প্রান্তিক ইয়ের যারা মানুষ রয়েছেন, যারা প্রান্তিক লিঙ্গ পরিচয়ের হ্যাঁ, মানুষ, আমি তাদেরকে মানে বলছি যে শুধু কোট মেয়ে নয়, আনকোট যারা যারা একটু দুর্বল আলাদা, প্রকৃতির, দুর্বল হ্যাঁ, যারা প্রকৃতির। দুর্বল, মানে মেয়েদের দুর্বল মনে করার তো কোনো কারণ নেই, কিন্তু হুম। পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদের দুর্বল বলে পেট্রিয়ার্কির দেখে। জন্য। হুম। আর সত্যি সত্যি যারা দুর্বল ধরা যাক, যারা যারা আজকে মানে তাদের জেন্ডারের দিক থেকে একটা এমন জায়গায় মাইনরিটি জায়গায় থাকে, বা যে কোনো জায়গায় যে কোনো অর্থে যারা মাইনরিটি, যারা হুম। সংখ্যালঘু, তাদের মধ্যে তাদের একটা হ্যারাসমেন্টের জায়গা থাকে। এটাও একটা হিউম্যান, মানে মানুষের একটা চরিত্র, যে যে দুর্বল তার উপর একটু অত্যাচার করো, মানে যেটা উল্টোটা হওয়া উচিত, দুর্বলকে একটু রক্ষা করো, তাকে
তাকে সাপোর্ট দাও, সেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটা এরকম হয় যে একটা মানুষ সে অপেক্ষাকৃত দুর্বল, সে নিজেও হয়তো দুর্বল, সেও হয়তো কারোর কাছে আঘাত পায় তার দুর্বলতার জন্য, কিন্তু সেও আবার তার থেকে অপেক্ষাকৃত দুর্বল লোককে আবার আঘাত করে, মানে তাকে তার ক্ষতি করে, তার কষ্ট দেয়। তো আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে যে একটা আমাদের দেশে দেখো অনেক কিছু ভেবেচিন্তে, আমি যদি আমাদের দেশের কনটেক্সটে বলি, আর সত্যি সত্যি আমাদের দেশের পরিস্থিতিটা আর পাঁচটা দেশের সঙ্গে এক করলে চলবে না, সেখানেও সমস্যা আছে, বুলিং আছে, ডিসক্রিমিনেশন আছে, নেই তা না, স্টিগমা আছে, কিন্তু আমাদের দেশের ব্যাপারটা তো এরকম নয়। আমাদের একটা এখনো ধরো একটা মানে আমরা এর একটা মোটামুটি দেখছিলাম যেটা, যে আমাদের মানে যত লোক চাকরি করে, মানে কাজ হুম করে, কাজ করা, আমাদের একটা পরিসংখ্যান বলছে যে সারা পৃথিবীতেই 60% মতন লোক কাজ করে। বাকিরা হয়তো পড়াশুনো করে, কিংবা তাদের বয়স্ক রিটায়ারমেন্টে থাকে, বা তাদের কাজ করার ক্ষমতা নেই এমন কিছু লোক থাকে, কিন্তু বা কারা কাজ করে না, আনএমপ্লয়েড লোক থাকে। যে 60% কাজ করে যারা, তাদের মধ্যে তাদের আবার 61 মানে সিংহভাগটা তারা ইনফর্মাল হুম সেক্টরে কাজ করে। তো সেই যে ইনফর্মাল সেক্টরে কাজ করা, মানে যেখানে আমরা তো একটা একটা হসপিটালে যে চাকরি করছে, একটা বড় ইন্ডাস্ট্রিতে যে কাজ করছে, সরকারি সেক্টরে যে কাজ করছে, সেটা একটা অর্গানাইজ সেক্টরে আছে, সেটা একটা ফর্মাল কাজ করছে। ঠিক। ইনফর্মাল কাজের জায়গাতে অবস্থাটা আরো খারাপ, এটা তো রিপোর্টেডও হয়। কারণ ধরো একজন একটা দোকানের একজন এক্স্যাক্টলি। কর্মচারী কাজ করে, তার কোনো কন্ট্রাক্টও নেই। ইনফ্যাক্ট হুম আমাদের দেশে যা হিসেব বলছে তাতে আমাদের মানে সেটা চিন্তা করলে অদ্ভুত লাগবে যে আমাদের এখানে এমনিতে এখনো 50%-এর বেশি লোক এগ্রিকালচারাল ফিল্ডে কাজ করে, মানে মাঠে ঘাটে কাজ করে, তাদের সত্যি সত্যি কোনো সিকিউরিটির জায়গা নেই। এরকম তাদের যখন যে কোনো লোককে একটা সময় বর্গা টর্গা করে, অপারেশন বর্গা করে একটু এদের নিশ্চিত করার চেষ্টা হয়েছিল যাতে তার জমির উপর অধিকার থাকে। সারা ভারতে চিত্রটা খুব ভালো নয়, যেখানে জব সিকিউরিটি বলে ব্যাপারটা খুব একটা নেই, সেটা তো আমরা রিপোর্টেডই হয় না, জানতেই পারি না। আজকে যে আমরা একটা বিশাল সংখ্যক লোক যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, তাদের মেন্টাল হেলথের ব্যাপারটা নিয়ে তো আলোচনার জায়গা নেই, কারণ তাদের ওখানে কোনো সার্ভেও হয় না, তারা কোনো পরিসংখ্যানও দেয় না, তাদের জিজ্ঞাসাও করা যাবে না। আমি বলছি এই যে জায়গাটা, আজকে একটা পরিবেশ যেখানে একজন মানুষকে দড়ি দিয়ে বেঁধে ম্যান হোলে নামিয়ে দেওয়া হয়, এবং সে এখনো গিয়ে মানে একটা হিউম্যান, মানে একজন হিউম্যান বিং, সে স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, সে নোংরা পাত ঘেটে সেগুলোকে বার করে। এটা তো আমাদের দেশ, এটা তো মানতে হবে, ফিফথ ইকোনমি হুম হই আর যাই হই, আমাদের দেশের বাস্তব পরিস্থিতি এইটা, যে একটা মানুষ উপরে যখন 8 তলা 10 তলা বিল্ডিং এ কাজ করে, সে তার কোনো সেফটি বেল্টও থাকে না, সে ওই ভাড়াতে দাঁড়িয়ে, বড়জোর কখনো তার কোমরে একটা দড়ি বাঁধা থাকে যেটা খুব যে শক্তপোক্ত তাও নয়, সে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে, আমরা খেয়ালই করি না যে আমাদের বাড়ির সেফটির জন্য, মানে তারা যে কাজটা করে সেখানে যদি বলা হয় তোমার পারিশ্রমিক তুমি যেটা নিচ্ছ, সেখানে যে তার সেফটি নেই বলে তাকে যে একটা রিস্কি কাজ করার জন্য সে বেশি পারিশ্রমিক পড়ে, তাকে বেশি পারিশ্রমিক দিতে হবে, এটাও কেউ ভাবতে পারবে না। প্রতি পদে আমাদের প্রতি কাজের মধ্যে এই জিনিসটা আছে, মানে একটা আনসেফ ব্যাপার আছে। এবং আমাদের সত্যি কথা বলতে কি, মানুষের জীবন, তার দামটা সবচেয়ে কম। মানে একটা হুম মানুষ মারা গেলে সেটা একজনই তো মারা গেছে, কি একটা ন্যাচারাল ক্যালামিতে 200 লোক মারা গেছে কি 500 লোক মারা গেছে, এই সংখ্যাটা খুব একটা বিচলিত করার মতো না। এত বড় একটা 140 কোটি দেশের লোকে যদি 5,000 লোক মারাই যায়, 10,000 লোক মারাই যায়, তাতে কি এসে গেল? তো এইরকম একটা জায়গায় তো সেফটি সিকিউরিটির জায়গাটা ভাবাই যায় কিভাবে কাজ করা হয়। আমি বলছি তাছাড়াও যেটা আমার মনে হয়, যেটা আসলে পরিবেশ বলতে আমরা যেটা বলি কাজের জায়গা বলতে, কাজের জায়গার পরিবেশ, সেটা শুধু এই যে তাতে মানে সেখানে আমাকে যেতে হয়, ঘরের মধ্যে কিভাবে ঢুকতে হয়, ঘরে আমাকে রোজ কিভাবে ঠুকুর খেতে হয়, আমার বসার চেয়ারটা কত ভালো, এগুলো তো বাদ দিচ্ছি আমি, এইগুলো নিয়ে খুব একটা লোকে বদলও করে না। যদিও আজ থেকে বহু দশক আগে, সেই 40-এর দশকে 50-এর দশকে যে কাজ হয়েছিল হথর্ন স্টাডিজ, সেখানে দেখানো হয়েছিল যে কাজের পরিবেশটা যদি পাল্টে দেওয়া যায়, যদি কাজের জায়গায় একটু আলো বাড়িয়ে দেওয়া যায়, একটু যদি মিউজিক বাজানো যায়, তাহলে লোকের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। সেই হুম প্রোডাক্টিভিটির জায়গাটা মানে বেড়ে যায়, তার কারণ তার মনটা ভালো থাকে, তার মেন্টাল হেলথের জায়গাটা অনেক স্ট্রং হয়, সেই কারণে সে কাজ ভালো করে করে। তার মেন্টাল হেলথের দিকটা খেয়াল রাখতে পারলে, সেফটি সিকিউরিটির দিকটা খেয়াল রাখতে পারলে, যে প্রোডাক্টিভিটি বাড়ে, আলটিমেটলি কিন্তু যে ব্যবসায়ী, যে মালিক, তারই লাভ হয়। মানে যে যে
মানে তারা অনেক বেশি আউটপুট পায়, এই বোধটা আমার মনে হয় বাইরের লোকেরা যেভাবে বুঝতে পেরেছে, এখানে এখনো সেটা আমার ধারণা মালিক পক্ষ বা যারা এমপ্লয়ার তারা বোঝেনি। তো আমি সেই জায়গা থেকে বাইরেও বলছি, আমার নিজের অভিজ্ঞতা বলে যে ফিজিক্যাল সেফটি সিকিউরিটি বা ফিজিক্যাল কন্ডিশন কাজের, এটার থেকে অনেক বেশি লোকে মানসিক চাপে থাকে। ধরা যাক যে কাজটা তাকে দেওয়া হচ্ছে সেটা তার সে ম্যানেজ করতে পারছে না, তার মানসিক স্বাস্থ্যের পরিপন্থী, তার থেকেও বেশি পরিপন্থী, তার জন্য তাকে অনেক বেশি সমালোচনা সহ্য করতে হচ্ছে, তাকে লোকে বুলি করছে, তার পেছনে লাগছে, কেমন তাকে অপদার্থ বলা হচ্ছে। এখন যেখানে আমাদের প্রত্যেকটা একটা টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে হয়, সেই টার্গেটটা ফুলফিল না করতে পারলে, মানে টার্গেটটা সব লেভেলেই এমন একটা স্ট্রেসের জায়গা তৈরি করে যে আমার ম্যানেজার তার টার্গেট ফুলফিল হচ্ছে না বলে সে, তাকে মানসিক চাপে থাকতে হচ্ছে, সে আবার তার পরের কর্মচারীকে মানসিক চাপে রাখছে, সে আবার তার পরের কর্মচারীকে, চেইন সিস্টেমে এই মানসিক চাপটাকে মানে সঞ্চালন করা হচ্ছে। কারণ এই যে জায়গাটা না, এইটা বরং অনেক বেশি অসুবিধের জায়গা। যেমন হ্যাঁ, মানে অর্থাৎ একটা অর্গানাইজেশনে বা অনঅর্গানাইজ সেক্টর যাই হোক না কেন, আমি যখন কাজ করছি সেক্ষেত্রে আমি অ্যাজ আ পার্সন আমার গ্রোথটা কেমন হচ্ছে সেইটারও একটা বড় জায়গা থাকছে। অর্থাৎ আমি একদম, রেকগনাইজড কিনা, আমি এই অর্গানাইজেশন বা টিমটার জন্য ইম্পর্টেন্ট কিনা, আমার কাজটা ভ্যালুড হচ্ছে কিনা। ডেফিনেটলি আমি সারা রাত জেগে একটা কাজ করে দিলাম, সেটাতে আমার যতই স্ট্রেস হোক, যতই সেটা আমার কাছে ওয়ার্ক বার্ডেন হোক, পরের দিন সকালে যদি আমি থ্যাংক ইউ এই কথাটা আমার লিডারের কাছ এক্স্যাক্টলি। থেকে শুনি, বা তাই সে টিমমেটদের জানায় যে দেখো ও কালকে সারা রাত জেগে এটা করে দিয়েছে, হয়তো সেখানে আমার এই পরিসরটা থাকে যে হ্যাঁ আমি করে দিলাম, ঠিক আছে, কিন্তু এটা না বারবার আমি করতে পারবো না, মানে এইটা হয়তো আমরা বলতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমার ওই হার্ড ওয়ার্কটার একটা ইনসেনটিভ, মানে একটা ভার্বাল ইনসেনটিভ, একটা অ্যাকনলেজমেন্ট, একটা রেসপেক্ট আমি পেলাম, হয়তো আমার সেটা স্ট্রেস হলেও সেই স্ট্রেসটা হয়তো সেই রকম ডিস্ট্রেসের জায়গায় যাচ্ছে না। কিন্তু এইটাই যদি যাচ্ছে না, আমি সারা ঠিকই। রাত কাজ করে দেওয়ার পরে পরের দিন দেখি যে আমাকে উল্টে আমি যেটা করেছি সেটার জন্য অ্যাপ্রিসিয়েট না করে সেইখান থেকে আমার কি কি ভুল হচ্ছে সেই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করা হচ্ছে উইদাউট থিঙ্কিং যে আমি এত কষ্ট করে কাজটা করে দিচ্ছি, সেটা হয়তো আমাদের ক্ষেত্রে অনেক ডিস্ট্রেসিং। বা এবং ধরো সেটা এটা যদি একটা এক্সপ্লয়টেশনের জায়গা হয়, যে আমি আজকে হুম করে দিলাম, তারপরে কালকে আমাকে আবার সেই সারা রাত্রির কাজটা দেওয়া হলো, তারপরে আমাকে আবার দেওয়া হলো, আমাকেই এক্সপ্লয়েট করে যাওয়া হচ্ছে, আমাকেই ওরা ভাবলো এই লোকটা নরম, একে দিয়েই বারবার পড়ানো চায়। যদি আমার মনে হয় যে আমার সঙ্গে এরকম করছে, আমার পাশের লোকটার সঙ্গে হচ্ছে না, তখন কিন্তু আরো বেশি, মানে সেইটা কিন্তু বেশ, আমার ডিস্ট্রেসের প্রধান হয়। আসলে অর্থাৎ কাজের ভলিউমটা ইম্পর্টেন্ট না, কাজের সেটা আমরা যেটাকে বলি কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে, মানে যেটা সেটাকে হয়, কিভাবে এক্সিকিউট মানে করা হচ্ছে। এক্স্যাক্টলি ওয়ার্কলোডটা না, হুম আমার তার পেস কাজ, আমাকে একটা ওয়ার্কলোড দেওয়া হলো, কিন্তু আমাকে সাফিসিয়েন্ট টাইমও দেওয়া, পেস্ট সেখানে না, আমি ওই প্রেশারটাকে নিতে পারি। কিন্তু এই যে ওয়ার্কলোড, সেটা আমি আর পারছি না টানতে, আমাকে অসম্ভব চাপ দেওয়া হচ্ছে এবং কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, আমাকে হুম বারবার এক্সপ্লয়েট, এইটা আমাদের না খুব খারাপ লাগার জায়গায় নিয়ে যায়। তখন ওই কাজটার থেকেও বড় কথা, আমাদের মধ্যে যে একটা হতাশা তৈরি হয়, একটা তৈরি হয়। অসম্ভব একটা অবসাদের যে সিমটমস গুলো এব- সেগুলো আসে। এবং আমি তোমাকে বলি, আজকে কাজের জায়গায় খুশি না থাকার জন্য আমরা তো জানি যে ওয়ার্ক প্লেস ডিপ্রেশন কি মারাত্মক বাড়ছে। মানে হুম এটা, আমি একটা ছোট্ট ইয়ে দেখছিলাম যে ইউকের মতো জায়গায় ধরো, যেখানে সত্যি সত্যি কাজের কন্ডিশন অনেক বেটার, যেখানে সত্যি মানে ওদের মেন্টাল হেলথের ব্যাপারে ওরা যথেষ্ট হুম ওয়াকিবহাল থাকে, যারা কাজ করে তাদের পিরিয়ডিক্যালি রিভিউ হয়। তো তুমি বলতেই পারো যে আমার ইনফ্যাক্ট এটুকুই বলা যায় যে আমি এই স্ট্রেস নিতে পারছি না, আমি করব না, এই কথাটা বলার অধিকার আছে। বা যেখানে যেখানে একটা কম্পিটিশন, মানে কর্মচারীকে রিটেন করার একটা কম্পিটিশন থাকে, কাকে রেখে দেওয়া যায়, বাধ্য হুম হয়ে তাদেরও ইনসেনটিভ অনেক বেশি দিতে হয়। তো হুম সেখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় 15% টোটাল কর্মচারী, মানে কাজের লোক, বিশেষ করে হোয়াইট কলার জব যারা করে, তাদের প্রায় শতকরা 15 জন কিন্তু মানে তারা ডিপ্রেশনে ভুগছেন, মানে সেই সংখ্যাটা খুব কম না। এবং তাদের মানে একেবারেই ডিপ্রেশনের জন্য তাদের সাপোর্ট নিতে হয়, তাদের ওষুধ খেতে হয়, খেয়ে তাদের কাজের জায়গায় যেতে হয়, এবং কাজের জায়গায় তাদের ডিপ্রেশনটা তৈরি করে। এবং তো আমি সমীক্ষা বলছি বলছে এইটা। যে হুম এবং হুম, সমীক্ষা বলছে যে এই যে ওয়ার্কপ্লেস স্ট্রেস বা ডিপ্রেশন, তে সেটার থেকে যে পুয়ার পারফরমেন্স হচ্ছে সেটা মানে ইকুইভ্যালেন্ট টু 12 বিলিয়ন অফ ওয়ার্কিং এক্স্যাক্টলি, ডেজ এইটা ওয়েস্টেজ। হ্যাঁ, এটা ডাব্লিউএইচও কিন্তু এটা কিন্তু একটা একটা খুব ফিগার দিয়েছে যে ভালো এক্স্যাক্টলি। মানে 120 কোটি ওয়ার্ক ডে নষ্ট হচ্ছে। আমার মনে হয় এই সংখ্যাটা কম।
এর থেকে অনেক বেশি হচ্ছে। আমি বলছিলাম যে কতগুলো রিস্ক ফ্যাক্টর না ডাব্লিউএইচও যেগুলো বলেছে, তার যেগুলো থেকে হুম আলটিমেটলি স্ট্রেসটা তৈরি হয়, সেটা হচ্ছে কাজটা কেমন, কাজের ভলিউমটা কেমন, সেইটা তোমার এবিলিটির সঙ্গে তার একটা সাযুজ্য আছে। আমরা অনেক সময় আমি তার জন্য যোগ্যই নই, আমি সেই জায়গাটা চলে গেছি এবং আমি যে কাজটা দেওয়া হচ্ছে সেটা আমি নিরন্তর পারছি না, আমাকে সেভাবে আর ট্রেনিং এর একটা অভাব ভীষণ রকম যেটা হুম দেখা যায় সব জায়গায়, যে আমাকে যথেষ্ট প্রশিক্ষিত করা হয়নি, যার ফলে আমি কাজটা ম্যানেজ করতে পারছি না এবং তার জন্য আমাকে একটা সারাক্ষণ কথা শুনতে হচ্ছে, আমার নিজেরও হতাশা কাজ করছে, ফ্রাস্ট্রেশন। ওয়ার্কলোডের কথাটা যেটা বললাম, বা ওয়ার্ক পেস, ওয়ার্ক শিডিউল, মানে আমাকে এমন একটা শিডিউল দেওয়া হচ্ছে, এমন একটা মানে প্ল্যান করে দেওয়া হচ্ছে, সেই প্ল্যানটা অনুযায়ী আমি কাজ করতে পারছি না। কন্ট্রোল, মানে এই যে আমাকে সবসময় একজন কেউ আমার উপর খবরদারি করছে, আমার নিজস্ব মতামতের সেখানে কোনো দাম নেই, আমার এই বোধটা ভীষণ রকম একটা অসুবিধের জায়গা বহু মানুষের মধ্যে, যে আমাকে যেভাবে কন্ট্রোল করে, আমার প্র্যাকটিক্যালি নিজের কথা বলার কোনো জায়গা নেই। আমার বসিং যেটাকে আমরা বলি, জানো, বসিং একটা ভীষণ প্রবলেম। যে কোনো কাজের জায়গায় বসিং, বস ম্যানেজমেন্ট একটা বিরাট, মানে আমি যে বস ম্যানেজমেন্ট ভালো জানে তার স্ট্রেস অনেক কম, সে ম্যানেজ করতে পারে ভালো। তারপরে ধরো যেটা বললাম পরিবেশ, পরিবেশের মধ্যে তো তুমি দেখলাম যে করে মানে তার স্টিগমা আছে কিনা, র্যাগিং হয় হুম কিনা, এগুলো তো খুব পরিবেশের জায়গায় রয়েছে। ফিজিক্যাল পরিবেশ তো আমরা জানি। অর্গানাইজেশন, কালচার এবং ফাংশন, একটা অফিসে একটা কাজের জায়গায় যদি এদের কালচারই হয় যে তারা এর ওর পেছনে লাগে, নতুন কাউকে এলেই তাকে বুলি করে, তাকে দলে নিতে চায় না, দলবাজি করে, একটা অর্গানাইজেশনাল কালচারের একটা একটা অঙ্গ, একটা গ্রুপিজম, গ্রুপ তৈরি হচ্ছে, সেখানে মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা। আর যেটা সেটা হচ্ছে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি এইভাবে বলি যে আমাদের জীবন, আমাদের সারাদিনের সব থেকে ভ্যালুয়েবল টাইমটা আমরা কাটাই অফিসে বা কাজের জায়গায়। এবং সেই জায়গাটাতে যখন আমরা খারাপ থাকি, আমাদের মন খারাপ থাকে, তখন কিন্তু সেটা অনেক বড় হয়ে দেখা দেয়। এগুলো প্রবলেমের জায়গা, কিন্তু মোদ্দা কথা এই ইস্যুস গুলো আছে, এগুলো ওকে। খেয়াল না রাখলে কিন্তু স্ট্রেসের জায়গাটা হ্যান্ডেল করা যাবে না। হ্যাঁ, এবার ডক্টর চক্রবর্তী, অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পেলাম, যেগুলো হয়তো আমরা অ্যাজ অ্যান এমপ্লয় বা আমরা একটা বিভাজনের এই পারে থাকা লোকেদের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট মেসেজ। তো আমি তার সাথে একটু জানতে চাইবো যে যখন আমি অ্যাজ অ্যান এমপ্লয়ি একটা অর্গানাইজেশন জয়েন করছি এবং আমি বিলং করছি ইন্ডিয়ার মতো একটা ডেভেলপিং কান্ট্রি থেকে, যেখানে আমার একটা পজিশনের জন্য হয়তো 1,000 লোক অ্যাপ্লিকেন্ট আছে, তাদের সাথে মানে যুদ্ধ করে আমি সেই জায়গাটা পাচ্ছি, সেইখানে আমি কি কি মানে আমার কি কি চেকলিস্ট থাকবে? আমি দুটো তিনটে প্রশ্ন একসাথে করছি এই পার্সপেক্টিভে, আপনি একসাথে নিয়ে আজকের অনুষ্ঠান আপনি কনক্লুডিং রিমার্ক দিয়ে শেষ করুন। এক হচ্ছে গিয়ে আমি অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট আমি কি কি ডুজ অ্যান্ড ডোন্টস বা আমি কি কি চেক করব, যে কি কি থেকে আমি বুঝতে পারবো যে এই অর্গানাইজেশনটা তাদের মধ্যে সেই জায়গাটা রয়েছে যে তারা পজিটিভলি একটা অর্গানাইজেশন চালাতে চাইছে। 2 নম্বর হচ্ছে আমি যদি অ্যাপয়েন্টমেন্টের সময় নাও বুঝতে পারি, কয়েকদিন কাজ করে যদি মনে হয় যে না যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তাহলে আমার সেটা কিভাবে অ্যাড্রেস করা উচিত, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে সেখানে সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করতে পারে যে আমাকে ছাঁটাই করে অন্য কাউকে নেওয়া হবে, অ্যান্ড উইচ ইজ নট ভেরি আনকমন, মানে এটা হয়েই থাকে। বসের সাথে কনফ্লিক্টে গেলে চাকরি চলে যাচ্ছে, এটা প্রচুর দেখা যায়। আর থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে দেখুন, সেফটি আর সিকিউরিটি দুটো তো আলাদা শব্দ। সেফটি অনেকটাই বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ লিগ্যাল প্রসিডিওর একটা সুরক্ষা, কিন্তু আমি যখন বলছি যে আমার না অফিসে ঠিক সেফ ফিল করছি না, এই মানে সিকিউরিটি একটা আলাদা জিনিস যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে ডিল করা হয়। আর যখন আমি বলছি সেফ ফিল করছি না, যেটা এবারের আরজিকর ইনসিডেন্টের ক্ষেত্রে খুব ভীষণভাবে উঠেছে, যে সিকিউরিটি কোনোভাবে এনশিওর করা যায় উইথ ক্লোজ সার্কিট ক্যামেরা এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, কিন্তু আমার ফিলিং অফ সেফটি, সেইটা যেটা থ্রেট কালচারের বিরুদ্ধে উঠছে বা যেটা আন্ডারলাইং সাইলেন্ট কিছু থ্রেট, সাইলেন্ট কিছু ইনসিকিউরিটি কনস্ট্যান্টলি আমার মধ্যে করানো হচ্ছে, সেইখানে উঠছে। সেইখানে আমি কিভাবে আমার পয়েন্ট অফ ভিউটাকে এস্টাবলিশ করব যে না, আমি যেটা বলছি আই হ্যাভ আ জেনুইন রিজন ফর সেফটি কনসার্ন। আর সব শেষে বলবো, এইগুলোকে একসাথে করে আপনি যদি একটু বলেন যে আমাদের কি টেক হোম মেসেজ হওয়া উচিত, কারণ আমরা তো সত্যি একজন এমপ্লয়ার কিভাবে বিহেভ করবেন সেটা রেগুলেট করতে পারি না। হ্যাঁ, আমরা চিঠি চাপাটি করতে পারি, কিন্তু আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব
অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট যে আমরা যদি ইন্ডিয়ায় থাকি, বা শুধু ইন্ডিয়া বলবো না, ওয়ার্ল্ড ওয়াইডই জব স্ট্রেস থাকবে, ডেলিভারি বার্ডেন্স থাকবে, এগুলোকে থাকা সত্ত্বেও আমাদের চাকরি করতে হবে, উপার্জন করতে হবে, আমাদের চলতে হবে। তো সেইখানে দেখে আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করব, কতটা অ্যাডজাস্ট করব, কোথায় গিয়ে না বলবো, এবং আমরা কিভাবে চলবো, আমাদের পুরো অ্যাজ এ পার্ট অফ অর্গানাইজেশন আমাদের কি করা উচিত, এইটা বলে আমার মনে হয় এর থেকে উম, আমরা যেটা জানতে পারবো সেটাই আমাদের আজকের ওয়ার্ল্ড মেন্টাল হেলথের যে আলোচনা সেটাকে মানে সম্পূর্ণ করবে। তো আপ টু ইউ, আপনি বলুন এবং আমরা কনক্লুড করি। হুম। তুমি যেটা বললে যে আহ, আমরা যদি কাজ কাজটায় জয়েন করার আগে বা চাকরি পাওয়ার সময় কি হুম। কি দেখবো। এখন তুমি নিজেও জানো যে বেগার্স আর নট চুজার্স, মানে আমাদের যদি এমন হয়, আমাদের বেশিরভাগ লোক, মানে আমার ধরা যেতে পারে যে অল্প সামান্য কিছু প্রফেশনাল ছাড়া বাকি সবার কারোরই চুজ করার ক্ষমতাটাই কম। তারা একটা চাকরি যদি পায় তাতেই বলতে চায়, এটাই ম্যাক্সিমাম সংখ্যক লোক। মানে যারা মানে এক্স্যাক্টলি। কার্যত যা পেলাম তাই করবো, এইরকম একটা জায়গা যেখানে কাজের এরকম একটা হাহাকার রয়েছে। হুম। কিন্তু আমি ধরে নিচ্ছি যদি তার ক্ষমতা থাকতো, বা কোনো কোনো ক্ষেত্রে যারা সত্যি, আমি বলছি যে একটা ফ্রেশার, তার কাছে কোনো চুজ করার জায়গা নেই, কিন্তু একটা মানুষ যখন অভিজ্ঞ হয়, তার একটা এক্সপার্টাইজ তৈরি হয়, তখন তো সে চুজ করতে পারে। এবং তখন তার চুজিং এর জায়গা থেকে যেটা তার দেখা উচিত, ডেফিনেটলি তুমি যেটা বললে, আমার মনে হয় যেটা খুব জরুরি, সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তার ওভারঅল পরিবেশ কেমন এটা সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। মানে আমি যদি জানি যে আমি একটা জায়গায় জয়েন করার পরই আমাকে তারপর দিন থেকে আমাকে পাগল করে দেবে এরা, এবং আমাকে একটা অসম্ভব আমার যেটা ক্ষমতা নেই, মানে এই যে জায়গাটা, তাহলে আমি সেটা নেবো কিনা ভাবতে পারি। তুমি বলছিলে না, আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমার কোনো উন্নতি নেই, সেটা তো ইটসেলফ একটা স্ট্রেসের কারণ। আমি কাজ করছি, মাইনেও পাচ্ছি, কিন্তু এখানে কোনো কেরিয়ারের কোনো উপকার হচ্ছে না, আমার কোনো উন্নতি হচ্ছে না, আমি কোনো আর ভালো কাজের জায়গা যেতে পারছি না। এইটা, এবং যেটা হয় যে বাড়ির সঙ্গে, মানে আমার চাকরিটাই এমন যেটা আমার বাড়ির পরিস্থিতিটাকেও নষ্ট করে দেয়। মানে আমরা যেটাকে বলি হোম অ্যান্ড ওয়ার্ক ইন্টারফেস, যেটা হুম। এইগুলোকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। কিন্তু যেটা ডেফিনেটলি করা উচিত, যে আমি যেখানে যেখানে কাজ করতে যাব সেখানে মানুষের ব্যবহার কেমন, এক তো আমার আমার যা ক্ষমতা, আমার এক্সপার্টাইজটা আছে কিনা, আমাকে যে কাজের জন্য জয়েন করছি আমি, সেই কাজটা করার এবিলিটি আমার আছে কিনা। হুম। এবং সেটা বুঝতে গেলে না, নিজের সম্পর্কে প্রপার একটা অ্যাসেসমেন্ট মানুষের থাকা উচিত। এটা কিন্তু সবচেয়ে আগে, যে আমি কি পারি আর কি পারি না, এটা সম্পর্কে এটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষের নেই, জানো তো। আমি মনে করি যে এটা আমি পারি না, তার জন্য আমি কাজটা করি না। আবার আমি মনে করি যে আমি এটা পারি, খুব ভালো পারি, আসলে কিন্তু আমি অত ভালো পারি না। এই যে জায়গাগুলো, এই সমস্যার জায়গাগুলো কিন্তু একটা প্রবলেমের জায়গা। সেইটা যদি করা যায় নিজের সম্পর্কে ধারণা থেকে, যে আমি যে কাজটা করতে চাইছি, তুমি বলবে যিনি এমপ্লয়ার বা যিনি সিলেক্টর, তারও তো দেখে নেওয়া উচিত যে আমি যাকে নিচ্ছি সে আমার আমার যে দাবিটা সেটা পূরণ করতে পারবে কিনা। অনেক সময় তারা সেটা দেখে না, বা অনেক সময় তারা মিস করে যায়। অনেক সময় তারা ঠিক এক্স্যাক্টলি অ্যাসেস করতে পারে না যাকে নিচ্ছে। যে মানুষটা যাচ্ছেন তার ঠিক করে নেওয়া উচিত। 2 নম্বর, ডেফিনেটলি আমি যে কোম্পানিতে যাব, আমি বা যে জায়গায় কাজে যাব, সেই কাজের জায়গাটা কেমন, তারা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে। কেরিয়ার উন্নতি করাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তারা কিরকম ইনসেনটিভ দেয়, তারা কখন কত টাকা তারা বোনাস দেয়, তারা বোনাসের নাম করে বোনাসটাকে কি আটকে রেখে দেয়, লোককে দেয় না, এই সমস্ত খবরাখবর গুলো নিয়ে যাওয়া উচিত। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ডেফিনেটলি আমি বলবো যেটা, যে যে আমরা অনেক সময় না যেটা করি, প্রশ্ন করতে ভয় পাই, জানতে ভয় পাই, যে এত সব জিজ্ঞাসা করবো, এত সব খোঁজ খবর নেবো, তাতে বোধহয় ক্ষতি হবে। সেটাতে এক্স্যাক্টলি। আলটিমেটলি আখেরে পৌঁছাতে, তার জন্য খবরাখবর নেওয়ার জন্য সব চ্যানেলগুলোকে এক্সপ্লয়েট করা উচিত। এবং চেষ্টা করলে, আজকে যেহেতু আমাদের এখন একটা এমন জায়গায় বাস করি যেখানে তথ্য পাওয়াটা, ইনফরমেশন পাওয়াটা খুব ডিফিকাল্ট। প্রচুর হুম। চ্যানেল আছে ইনফরমেশন। হ্যাঁ। এবং সত্যি কথা বলতে কি, আমি যেমন, তুমি একটা অ্যামাজনে একটা কিছু কেনার সময় তার রিভিউ রেটিং দেখে দেখে নিন। নাও। হুম। হ্যাঁ, তুমি তাকে, মানে তার কমেন্টস গুলো, তার যে রিভিউজ গুলো দেখো, দেখে আমরা জিনিসটা কিনি। ঘটনা তো, আমরা জিনিসটাকে কাজের ক্ষেত্রেও তাই, তার রিভিউ, তার রেটিং, এগুলো পাওয়ার কিন্তু অনেক জায়গা আছে। এইগুলো জেনে যাওয়াটা খুব দরকার। আমি বলি যে যাদের সুযোগ আছে, যারা চুজ হুম। করতে পারে। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, যে আমি তো চলে গেলাম, গিয়ে যদি আমার অনেক কিছু আছে যেটা আগে থেকে চেষ্টা করে, যারা জানা কাজ করতে গিয়ে বোঝা যায়। আর তুমি যেটা বলতে না, এখানে একটা সাবজেক্টিভ জায়গা সাংঘাতিক বড়।
মানে আমার যে সেফটি সিকিউরিটি মেজারটা ওরা নিয়েছে সেটা আমার পাশের লোকটার জন্য সাফিসিয়েন্ট, আমার জন্য নয়। আমার মধ্যে একটা ভয় কাজ করছে, আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, আমি সেফ ফিল করছি না। এই যে সাবজেক্টিভ ফিলিং এর জায়গাটা তো মানুষ মানুষে মানে তফাৎ হয়। তো সেইটা যদি হয় এরকম, তাহলে প্রথম যেটা আমরা কতগুলো জিনিস বলি, এইটাই মূল বলি যে আমি যেখানে যাচ্ছি সেখান থেকে বেরোনোর রাস্তাটা আছে তো। মানে আমি ওখানে কোনো এমন জায়গায় আটকে যাব না তো যে আমি বেরোতেই পারলাম না। তো সেইগুলো জেনে যাওয়া দরকার। কিন্তু যদি গিয়ে আমি ফিল করি, তাহলে প্রথম যেটা দরকার, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যে কথা বলা। মানে যে কর্মচারী কথা বলে না তার কিন্তু সমস্যাটা অনেক বেশি হয়। লোকের সঙ্গে কথা বলা, মানে মানে কন্টিনিউয়াস লোকের সঙ্গে মতের আদান প্রদান করা, এই যে হুম। জায়গাটা, এটা হচ্ছে প্রথম লেসেন, জানো তো। আমরা যদি কাজের জায়গায় গিয়ে লোকের সঙ্গে কথা বলি, অন্যদের সঙ্গে কথা বলি, এবং প্রবলেমটা হলে সেটাও লোককে জানাতে, সেই জানানোটা কিন্তু প্রথম স্টেপ। এইটা না আলটিমেটলি জানালে সেটার একটা, তার একটা এফেক্ট তৈরি হয়। এমন যদি হয় জানালাম, কিন্তু দেখা গেল অধিকাংশ লোক আমার বিরুদ্ধে, তাহলে আমার মতটা শেয়ার করছে না, তাহলে আমার জানিয়ে লাভ নেই, তাহলে আমাকে অন্য রাস্তাগুলো নিতে হবে। হুম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা বলি কাজের ক্ষেত্রে, মানে আমার মাইন্ডফুল হওয়ার যে ব্যাপারটা, আমরা বলি না যে আমরা যা করব সেটা মনটা তাতে লাগানো। আমার কাজের জায়গাটা খুব খারাপ, আমি কাজ ভালো করে করতে পারছি না, আলটিমেটলি কিন্তু মনে রাখবে যে ভালো কাজ করে তাকে কি, তার পেছনে তার কিন্তু সমস্যাটা সবচেয়ে কম, যে ভালো হুম। ডেলিভারি করতে পারে। এটা কিন্তু জেনারেলি, একটা দুটো এক্সেপশন থাকতে পারে, কিন্তু ভালো ওয়ার্কার যে না, সে সরকারি বলো বেসরকারি বলো, আলটিমেটলি কিন্তু প্রতিষ্ঠান তার সঙ্গে খুব বেশি পেরে ওঠে না। তো সেই কাজের জায়গাটা ভালো করার একটা জায়গাটাও কিন্তু থাকা দরকার। আমরা অনেকেই ঠিক মাইন্ডফুলি মন লাগিয়ে, মানে একে পুরোপুরি সম্পৃক্ত হয়ে কাজ করি না বলে কাজটাও আমাদের অনেকের কিন্তু ঠিক হয় না। তার জন্য হতে পারে যে ওই কাজের পরিবেশটা তার জন্য দায়ী, কিন্তু আলটিমেটলি আমি কাজটা ভালো করতে পারি না বলে আমার আমার সমস্যাটা কিন্তু ক্রমশ বাড়তে থাকে। তো এইটা যারা প্রফেশনাল বুদ্ধিমান, জায়গাতেও একটা ইন্টারপার্সোনাল রিলেশন, মানে সেটা হতে সব হতে হবে না জায়গায় আমি পার্সোনাল, বলছি বাট একটা সর্বত্র। একটা না, ইন্টারাকশন, আমি একটা বলছি রিলেশনশিপ মানে জানো তো, আমি মানে অন্য লোকের সঙ্গে যুক্ত হওয়া, তাদের সঙ্গে মানে একটা কানেক্টেড, মানুষের সাথে মানুষের যে একটা বেসিক সম্পর্ক, কানেকশন, একটা আদান এক্স্যাক্টলি। প্রদান থাকে। আমি সেই সম্পর্কের জায়গাটা, আমি যে জায়গাটায় যাচ্ছি সেখানে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো, এটা ফিল করা। এবং সে যে হুম। যাই কাজ করুক তাদের সঙ্গে একটা কানেক্ট করতে পারা। ইন্টারাকশন, কথা বলা, একটু এমপ্যাথি দেখানো, এগুলো খুব হুম। হেল্প করে এই যে রিলেশনশিপটা। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা খুব বড় করে বলি এটা, যে আস্ক ফর হেল্প। অসুবিধা দরকার হলে না চাও, লোককে বলো, জানো তো আমার না খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমার সে শরীরে কষ্ট হতে পারে, মনের কষ্ট হতে পারে, আমাকে ভাই একটু সাহায্য করো। মানুষ না সাহায্য চাইলে না, সাধারণত অন্য লোক যখন কেউ বলে তোমাকে আমাকে সাহায্য করুন, তখন না আমাদের মধ্যে না ওই অক্সিটোসিন এবং ওই লেভেল গুলো, তুমি জানো এগুলো, অটোমেটিক্যালি না এমপ্যাথি তৈরি হতে পারে। একজন লোক সে অসুবিধার মধ্যে আছে, কারো কাছে সাহায্য চাইছে, কেউ কেউ তাকে দেখে এগিয়ে গেল সাহায্য করার জন্য, অনেকে করলো না। কিন্তু একটা লোক বলছে আমায় সাহায্য করো, এই কথাটা কিন্তু বেশিরভাগ লোককে কিন্তু তোমাকে তোমার দিকে যেতে সাহায্য করবে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে এমনি তো নিজের দিকে নজর দেওয়া, খাওয়া, ঘুমানো, এগুলো তো বেসিক জায়গাগুলো একজন ওয়ার্কারের রাখা উচিত ছিল। আজকে কিন্তু একটা বড় সংখ্যক লোক না নির্দিষ্ট সময় কিন্তু লাঞ্চও করে না, খাওয়া দাওয়া করে না, এবং সেইটা তার জন্য খারাপ। এটা কিন্তু খাওয়া মেন্টাল এবং ওয়েলবিং ঘুম। এর জন্য খাওয়া এবং ঘুম। মানে আমি রাত্রিবেলায় এসে আমি বহু লোককে জানি যাদের হয়তো এমন শিফট যে তার 12টার মধ্যে কাজটা শেষ হয়, তারপরে সে 12টা থেকে 4টে অব্দি জেগে মোবাইল দেখে, তার মানে হুম। ইউটিউবে প্রোগ্রাম দেখে, ওটিটি প্ল্যাটফর্মে মুভি দেখে, সে কিন্তু ঘুমোচ্ছে না রাত্রিবেলা, কেমন। এবং ইনফ্যাক্ট ঘুমটা কিন্তু আমরা অনেকেই না খেয়াল করি না, যে একটা 8 ঘন্টা ঘুম বা 7 সাড়ে 7 ঘন্টা ঘুম খুব দরকার। এটা একটা মানে সাংঘাতিক প্রয়োজন। এটা আমরা অনেকে মনে করি ঘুমটা মানে ওয়েস্টেজ অফ টাইম। তো সেই ঘুমটা পরিমিত না হওয়া, এটা কিন্তু আলটিমেটলি না আমার শরীরে এবং আমার মনের উপর চাপ ফেলছে। আমরা আহ আরেকটা জিনিস, যেটা কাজের জায়গা না, আমরা অনেক সময় আমরা যেটা খুব ভালো করতে পারি সেটা আমার কাজের জায়গা হয় না। আমি যে কাজটা, ধরো তুমি ভীষণ ভালো নাচ করতে পারো, কিন্তু নাচটা তোমার প্রফেশন, মানে তুমি ভালো একজন প্রফেশনাল ডান্সার, তুমি সেটা তোমার জীবিকার জন্য করো না, তোমার জীবিকার জন্য রিসার্চ ঠিক। করতে, তোমার জীবিকার জন্য অন্য কোনো কাজ করতে হয়। তো আমরা যেটা খুব ভালো করতে পারি না, যেটা আমার খুব কনফিডেন্স আছে, আমি খুব ভালো জানি, সেইটা না আমার কাজের বাইরে তার মধ্যে নিজেকে এনগেজ রাখাটা খুব দরকার। ধরো আমি অর্থাৎ যদি নিজের একটা, আহ, আমার দক্ষিণ খোলা নিজের বারান্দার একটা মতো একটা জায়গা, বারান্দা আমার থাকা আরেকটা দরকার। আইডেন্টিটি, আমার ওই হুম। কাজের বাইরেও আরেকটা আইডেন্টিটি আছে, যেটা
সেটা নাচ হতে পারে, গান হতে পারে, লেখা হতে পারে, সেটা একটা মানে একটা ইউটিউব প্রোগ্রাম বানানো হতে পারে, হোয়াট এভার ইট ইজ। যে আমি একটা জিনিস ভালো করতে পারি, সেটা করে বেশ আমার ভালো লাগে, মানে যে কাজটা করে আমার মন ভালো হয়, সেই কাজটা না আমাদের করার একটা মানে ব্যবস্থা থাকা উচিত। আমি রোজ না পারলেও সপ্তাহে একদিন বা দুদিন আমার কাজটা নিয়ে বসি, এবং সেইটা যারা করতে পারে তারা কিন্তু ওই কাজের জায়গার যে স্ট্রেসটা সেটাকে কিন্তু অনেক বেশি তারা সামাল দিতে পারে। তো আমরা অনেকেই তো নিজেদের অ্যাকসেপ্ট করতে পারি না যে আমার ক্ষমতা কম, কিংবা আমি পারলাম না, আমার এটা শর্টকামিং, এটা আমি আনতে পারলে না, আমি যেমন তেমন ভাবে নিজেকে গ্রহণ করা, এটা খুব বড় জায়গা। এটা করতে পারলে না আমাদের মানে আমি তোমায় বলতে পারি বেশিরভাগ মানসিক সমস্যা চলে যায়। যে আমি পেলাম না কারণ আমি জানি আমার থেকে ও বেটার, এটা অ্যাকসেপ্ট করতে পারাটা। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার আমি তোমাকে বলবো শুভমিতা, যে আমি সবসময় এটাকে বলতে থাকি যে ভালো থাকতে হলে না অন্যের আহ অন্যর জন্য কাজ করতে হয়, অন্যের কেয়ার নিতে হয়। মানে এটা ইন্টারেস্টিং জানো তো, আমরা অন্যকে ভালো রাখার চেষ্টা করলে অটোমেটিক্যালি নিজেরা ভালো। তো আজকে যে লোকটা না, তুমি এটা মাথায় রেখো, যে যে লোকটা ধরো একটা ইউনিয়ন করে, আমি ইউনিয়ন ভালো অর্থে বলছি না, অনেক সময় সেটা খারাপ দিকও আছে, কিন্তু যে আর পাঁচজনের জন্য ভাবে, যে একটা অন্য এটা একটা কর্মচারীর জন্য লড়াই করে কালেকটিভ ইন্টারেস্ট নিয়ে কাজ করা হচ্ছে যেখানে পারে, এবং সে তুমি আমি বলছি সে অন্য লোককে, একটা আমি ক্রুড সেন্সে হুম। বলছি, অন্য একজন কর্মচারীকে সাহায্য করার চেষ্টা করে বা অন্য কারোর জন্য কিছু একটা করে, তার মধ্যে না ক্ষোভ টোভ গুলো অনেক কম থাকে, সে কিন্তু অটোমেটিক্যালি তার জন্য নিজে ভালো থাকে। তাহলে এই আচ্ছা। সমস্ত জায়গায় এটাই করতে হবে। আমি তো, তুমি একটা আইডিয়াল এমপ্লয়ার ডেফিনেটলি। এসে আমাকে একটা সুন্দর পরিবেশ দেবে এটা হবে না। আমাকে, আমি খারাপ পরিবেশ ভালো পাবো না, কিন্তু তার মধ্যে আমি নিজে মানিয়ে নিয়ে থাকবো, এবং আমি তারপরেও আমার গ্রোথ হবে, আমি এগিয়ে যাব। এইটার জন্য এই জিনিসগুলো করা দরকার। ওকে ডক্টর চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ ভালো খারাপ দুই মিশিয়েই যেমন জীবন, আমাদের কর্মক্ষেত্রেও জীবনটা একইভাবে চলছে, এবং ভালো খারাপ দুটোকে মাথায় রেখেই ভালোটাকে এক্সাইটমেন্টের জায়গায় রেখে এবং খারাপটার জন্য নিজেকে প্রিপেয়ার করেই চলতে হবে। অনেক অনেক জি। ধন্যবাদ। আমরা মনে হয় অনেকগুলো ইম্পর্ট্যান্ট জায়গা খুঁজে পেলাম, এবং আমরা যদি আমাদের ব্যক্তিগত স্তরে এই জায়গাগুলোকে নিয়ে একটু ভাবি, নিজেদের কাছে একটু রিফ্লেক্ট করি, নিজেদের সাথে একটু কথা বলে দেখি, তাহলে হয়তো বা আমরা আরেকটু ভালোভাবে নিজেদের ওয়ার্কিং প্লেসে স্ট্রেসকে হ্যান্ডেল করতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবার আসবো খুব শিগগিরই, হয়তো অন্য কোনো বিষয়, হয়তো অন্য কোনো টপিক নিয়ে। ততদিন অবধি নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, ভালো